ওয়েলকাম ইউ অল। দেখো, আজ থেকে নির্মাণ সহায়কের জন্য আমরা এমসিকিউ সিরিজ শুরু করছি। নির্মাণ সহায়কের এক্সামের ভোটের পরে সম্ভবত ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। দেখো, এখানে প্রতি সেশনে 65টা করে কোশ্চেন থাকবে। দেখো, আমরা কোশ্চেন 1 নম্বরে যাই। ফর পয়েন্ট অ্যান্ড ক্রসিং দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ব্যালাস্ট যেটা রেলওয়েতে ইউজ করা হয় তার ম্যাক্সিমাম সাইজ পয়েন্ট অ্যান্ড ক্রসিং এ কত? এটা দেখো হয়, এটা হচ্ছে 25 mm হয়। 25 mm হয় ক্রসিং অ্যান্ড পয়েন্টসে। এবারে ব্যালাস্ট আমরা যেটা ইউজ করি সেটা কি ধরনের হতে হবে? হার্ড, টাফ অ্যান্ড নন ফোরাস হতে হবে। আর ব্যালাস্টটা কি করে? লোডটাকে ট্রান্সফার করে স্লিপার থেকে সাবগ্রেডে, ড্রেনেজ প্রোভাইড করে, লোডটাকে স্লিপার থেকে সাবগ্রেডে ট্রান্সফার করে। আর ব্যালাস্টটা কিরকম হতে হবে? হার্ড, টাফ অ্যান্ড নন পোরাস। এবারে ক্রসিং অ্যান্ড পয়েন্টসে ম্যাক্সিমাম সাইজ 25 mm। আর হচ্ছে এর আরো কয়েকটা ডেটা আছে, সেগুলো হচ্ছে দেখে নিতে হবে। যেমন হচ্ছে দেখো, ম্যাক্সিমাম সাইজ কত থেকে কত হয়? 20 থেকে 50 mm ইউজ করা হয়, বা 19 থেকে 51 mm কখনো কখনো বলা হয়। আর হচ্ছে যদি মেটাল স্লিপার উইথ রাউন্ডেড এজ ইউজ করি সেখানে 40 mm ম্যাক্সিমাম সাইজ ইউজ করা যাবে। পয়েন্ট অ্যান্ড ক্রসিং আর টার্ন আউটেও 25 mm ইউজ করা যায়। আর ফ্ল্যাট বটম স্লিপারের জন্য 50, আর ফর উডেন স্লিপার হলে 50। প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখানে শুধু পয়েন্ট অ্যান্ড ক্রসিং এ বলেছে, অন্য জায়গায় অন্য কোশ্চেনও থাকতে পারে, সেই হিসাবে আমি সমস্ত ডেটাগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখো, এটা হচ্ছে স্লিপার বেছানো আছে, এটা হচ্ছে রেল, আর এগুলো যেগুলো ফিল করা হয় ভিতরে বা বাইরে এগুলো হচ্ছে ব্যালাস্ট। আর হচ্ছে এখানে রেলের যেটা গেজ মাপা হয় রানিং ফেসের ডিস্টেন্স, মানে ইনসাইড টু ইনসাইড হচ্ছে গেজ হয়। কয়েকটা জিনিস জেনে রাখতে হবে, এগুলো বলে দিলাম। চলো এবারে দেখে নেওয়া যাক সেকেন্ড কোশ্চেনে কি আছে। দ্য টেস্ট মোস্ট সুইটেবল ফর কংক্রিট অফ ভেরি লো ওয়ার্কিবিলিটি টেস্টের জন্য, মেজার করার জন্য আমাদের যে টেস্টগুলো করা হয় সেগুলো হচ্ছে স্লাম টেস্ট, কেলিবল টেস্ট, কম্প্যাকশন ফ্যাক্টর টেস্ট, ভিভি টেস্ট। এবারে ভেরি লো ওয়ার্কিবিলিটি মেজার করার জন্য কোনটা? তার জন্য করা হয় ভিভি টেস্ট। ভিভি টেস্ট হচ্ছে ওয়ার্কেবিলিটি মেজার করে, সেটা হচ্ছে ভিভি সেকেন্ডে মেজার করে। আর হচ্ছে ভিভি টেস্টে স্লাম কত ম্যাক্সিমাম 50 mm পর্যন্ত স্লাম ভিভি টেস্টের সাহায্যে মেজার করা যায়। এটা মনে রাখতে হবে, সব থেকে ভেরি লো ওয়ার্কেবলের জন্য ভিভি টেস্ট। এর আমি এটা দেখিয়ে দিচ্ছি কোনটা কত স্লামের জন্য কোথা থেকে কোথায় মেজার করা হয়। দেখো, ভেরি লো থেকে হাই ওয়ার্কেবিলিটির জন্য আমি সিরিয়ালি লিখে দিয়েছি। সব থেকে ভিভি কনজিস্টোমিটার মেথড, দেখো, নট গ্রেটার দেন 50 mm স্লামের জন্য ইউজ করা হয়। তারপরে কি? কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, তারপরে স্লাম টেস্ট, তারপরে ফ্লো টেস্ট সব থেকে হাই ওয়ার্কেবল যেটা হয় তার জন্য মেজার করা হয়। আর এটা হচ্ছে ভিভি সেকেন্ডে মেজার করা হয়, আগেই বললাম। আর এটা 50 mm এর মধ্যে স্লাম ভ্যালু মেজার করতে হেল্পফুল। এটা হচ্ছে ভিভি কনজিস্টোমিটার অ্যাপারেটাস। এখানে হচ্ছে একটা স্লাম কোণ থাকে, স্লাম কোণের শেপে কংক্রিটটাকে ফিল করা হয়, যেরকম স্ল্যামে ফিল করা হয়। এবারে স্লাম কোণটাকে তুলে নিলে যে টাইমের মধ্যে ওটাই সিলিন্ডারের শেপে পরিণত হয়ে যাবে, সেই টাইমটা হচ্ছে ভিভি কনজিস্টোমিটার। ভিভি সেকেন্ডে মেজার করা হয় ভিভি কনজিস্টোমিটারের সাহায্যে। দেখো, থার্ড কোশ্চেন চলে যাব। অ্যান অ্যাকিউরেট এস্টিমেট ইজ প্রিপেয়ার্ড ইন ডিটেল আইটেম ওয়াইজ বাই। যখন অ্যাকিউরেট এস্টিমেট বলবে তখন সেটা হয়ে যাবে ডিটেল এস্টিমেট বা আইটেম রেট এস্টিমেট। ডিটেল এস্টিমেটটা কি? আইটেম রেট এস্টিমেট বলা হয়। বাকি দেখো সবগুলোই আছে অ্যাপ্রক্সিমেট এস্টিমেট বা প্রিলিমিনারি এস্টিমেট। ডিটেল এস্টিমেট কি জন্য আমরা করি? টেকনিক্যাল স্যাংশন জন্য ডিটেল এস্টিমেট করা হয়। আর এটা কি মোস্ট অ্যাকিউরেট অ্যান্ড রিলায়েবল এস্টিমেট হয়। আচ্ছা, এটাকে কটা স্টেজে করা যায়? আর এটা কেন অ্যাকিউরেট বলা হচ্ছে? কারণ এটা করা হয় প্রতিটা আইটেমের কোয়ান্টিটি ধরে ধরে এস্টিমেট করা হয়, সেই জন্য এটাকে আইটেম রেট এস্টিমেটও বলে। আর এটা দুটো স্টেজে করা হয়। আর ডিটেল এস্টিমেট বানানোর জন্য
স্পেসিফিকেশন এবং ড্রয়িং দুটোই ফলো করা হয়। দুটো স্টেজে কিভাবে করা যায়, প্রথমে ডিটেল অফ মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ কোয়ান্টিটি। প্রথমে কি করা হয়, মেজারমেন্ট বুক, আর পরে কি হয়, অ্যাবস্ট্রাক্ট শিট। মেজারমেন্ট বুকে কি হয়, মেজারমেন্ট বুকের যেটা অর্ডার থাকে লেন্থ, ব্রেথ, হাইট, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে তারপরে অ্যাবস্ট্রাক্ট শিটে থাকে কোয়ান্টিটি, ইউনিট, রেট, যেটা দিয়ে রেট বের করা হয়। দেখো এখানে সমস্ত লিখে দিয়েছি আমি। টেকনিক্যাল স্যাংশনের জন্য প্রিপেয়ার করা হয়, মোস্ট অ্যাকুরেট রিলায়েবল মেথড, ডিটেল স্পেসিফিকেশন ড্রয়িং ফলো করা হয়, দুটো স্টেজে করা হয়। প্রথমে কোয়ান্টিটি এস্টিমেশন করা হয়, মেজারমেন্ট বুক মেনটেন করা হয়। মেজারমেন্ট বুককে বাইবেল অফ জেই বলা হয়, জেই ইঞ্জিনিয়ারের বাইবেল বলা হয় এটাকে। মেজারমেন্ট বুকের অর্ডার কি হয়, লেন্থ, ব্রেথ, হাইট। এইখানে দেখো লেন্থ, ব্রেথ, হাইট। অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেট কস্ট, যেটা অ্যাবস্ট্রাক্ট শিট বানানো হয়, সেখানে কি করা হয়, আইটেমের ডেসক্রিপশন থাকে, কোয়ান্টিটি থাকে, ইউনিট, রেট, আর হচ্ছে অ্যামাউন্ট। দেখো তারপরের কোশ্চেনে চলে যাব, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। হুইচ ভ্যালু ইজ অবটেন্ড বাই ডিসম্যান্টেলিং দ্য বিল্ডিং। তো বিল্ডিং ডিসম্যান্টেলিং এর পরে যেটা ভ্যালুটা পাওয়া যায় সেটাকে কি বলে, সেটাকে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু। ডিসম্যান্টেল মেটেরিয়ালের যে প্রপার্টি এন্ড অফ ইটস ইউটিলিটি, সেটাকে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু। আর স্ক্র্যাপ ভ্যালু কত পার্সেন্ট ধরা হয়, মোটামুটি 10% ধরা হয়। স্ক্র্যাপ ভ্যালু মেবি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরো হতে পারে। আরসিসি স্ট্রাকচারের জন্য জিরো অথবা নেগেটিভ ধরা হয় স্ক্র্যাপ ভ্যালুকে। দেখো এখানে লিখে দিয়েছি, ডিসম্যান্টেল মেটেরিয়াল প্রপার্টি ভ্যালু, এন্ড অফ ইটস ইউটিলিটি পিরিয়ড, আর নর্মালি 10% এস্টিমেটেড কস্ট অর প্রেজেন্ট ভ্যালু কনসিডার করা হয়। স্ক্র্যাপ ভ্যালু, দেখো এই কস্টটা কিসের জন্য, ডিসম্যান্টেলিং এন্ড রিমুভাল অফ রাবিশ মেটেরিয়াল, যেটা কস্ট লাগে ডিসম্যান্টেল করতে, রাবিশ শিফট করতে, সেইটা হচ্ছে ডিডাক্ট হয়ে যায় মেটেরিয়াল ভ্যালু থেকে। আর হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু মেবি পজিটিভ, নেগেটিভ অর জিরো। স্ক্র্যাপ আর স্যালভেজ ভ্যালু দুটোই হতে পারে, দুটোই পজিটিভ, নেগেটিভ, জিরো হতে পারে। চলো তারপরের কোশ্চেন দেখে নিই। ইরিগেশন ওয়াটার কনভেড টু দ্য ল্যান্ড বাই মিনস অফ গ্র্যাভিটি ফ্লো ইন্ডিকেটস হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ ইরিগেশন। দেখো এটাকে বলা হয় ফ্লো ইরিগেশন বা গ্র্যাভিটি ইরিগেশনও বলে। ওয়াটারকে কি করা হয়, হায়ার লেভেল থেকে লো লেভেলে ডাইরেক্ট সাপ্লাই করে দেওয়া হয় বাই মিনস অফ গ্র্যাভিটি, সেই জন্য এটাকে কি বলে, ফ্লো ইরিগেশন বা গ্র্যাভিটি ইরিগেশনও বলে। ড্রিপ ইরিগেশন সবাই জানো, পারফোরেটেড পাইপ দিয়ে যেটা আমরা মাটির নিচ দিয়ে নিয়ে যাই, এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন। সব থেকে এফিসিয়েন্সি ড্রিপ ইরিগেশনের বেশি। লিফট ইরিগেশন বাই মিনস অফ মেকানিক্যাল পাম্প, মোটর, সেটা লিফট ইরিগেশন। আর স্প্রিংকেল ইরিগেশন, স্প্রিংকলার পাইপ সিস্টেম, যেটা প্রেসারের সাহায্যে স্প্রিংলিং করা হয়, সেটা হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন। দেখো এটা সারফেস ইরিগেশন সিস্টেমে দুটো পার্ট, একটা হচ্ছে লিফট ইরিগেশন, একটা হচ্ছে ফ্লো ইরিগেশন। লিফট ইরিগেশনের মধ্যে কি হতে পারে, বাই ম্যান পাওয়ার আর অ্যানিমেল পাওয়ারের সাহায্যে হতে পারে, বাই মেকানিক্যাল মিনস হতে পারে। মেকানিক্যাল মিনসের মধ্যে ওপেন ওয়েল আছে, শ্যালো টিউব ওয়েল আছে, ডিপ টিউব ওয়েল আছে। ফ্লো ইরিগেশনের মধ্যে কি, ইনান্ডেশন, যখন বন্যা হয় বন্যার জল যেটা বয়ে যায়, ইনান্ডেশন। আর পেরিনিয়াল মানে কি, যেটা সব সময় বয়, ডাইরেক্ট ইরিগেশন হতে পারে, স্টোরেজ ইরিগেশন হতে পারে। আর হচ্ছে আমাদের ফ্লো ইরিগেশনটাকে গ্র্যাভিটি ইরিগেশনও বলা হয়। এটা কি হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ল্যান্ডের মধ্যে সাপ্লাই করে দেওয়া হয় বাই মিনস অফ গ্র্যাভিটি। তারপরে দেখো, তারপরের কোশ্চেনে এসে যাচ্ছি। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্য নাম্বার অফ রেন গেজ স্টেশন ফর অ্যান এরিয়া অফ 5200 কিলোমিটার স্কোয়ার ইন প্লেন শুড বি। বলছে প্লেন এরিয়াতে 5200 স্কোয়ার মিটারের জন্য কতগুলো রেন গেজ আমার লাগবে। দেখো রেন গেজের ডেন্সিটি যেটা আছে, কোড আছে 4987/1968। প্লেনে কত হয়, 500
কুড়ি কিলোমিটার স্কোয়ারের জন্য আমাদের লাগে হচ্ছে একটা স্টেশন 520, তাহলে এখানে কত হবে? 10 হয়ে যাবে, হয়ে যাবে। দেখো রেন গেজ ডেন্সিটি, এটা হচ্ছে আমাদের রেন গেজ। এখানে কি প্লেন এরিয়াতে কি বলছি, 520 কিলোমিটার স্কোয়ারে একটা, আর যখন এলিভেশন 1000 মিটার হবে তখন কি হয়, 260 থেকে 390 স্কোয়ার মিটারের জন্য একটা, আর যখন হিলি এরিয়া হবে তখন কি হয়, একটা স্টেশন 130 কিলোমিটারে একটা স্টেশন। হিলি এরিয়াতে কি হয়, হেভি রেনফল, যেখানে রেনফল বেশি হবে সেখানে রেন গেজের ডেন্সিটি বেশি হবে। রেন গেজ কোথায় বসানো হয়, একটা ওপেন পেসে বসানো হয়, আর হচ্ছে তার মধ্যে কি থাকে, একটা 5.5 মিটারের ফেন্সিং এর মধ্যে, 5.5 বাই 5.5 ফেন্সিং এর মধ্যে বসানো হয়। এই যে রেন গেজের যে টপ, যেটা সারফেসের উপরে থাকবে, একটা 600 বাই 600 বাই 600 কংক্রিট পেডেস্টালের মধ্যে এটাকে ইনস্টল করে দেওয়া হয়। কিন্তু সেটা গ্রাউন্ড থেকে রেন গেজের টপটা মোটে 300 উপরে থাকে, তার বেশি উপরে কেন থাকে না, উইন্ড এফেক্টটাকে কমানোর জন্য 300 উপরে রাখা হয়, বাকিটা পুরোটাই কংক্রিট পেডেস্টেল বানিয়ে ভিতরে ইনস্টল করে দেওয়া হয় গ্রাউন্ড লেভেলে। আর হচ্ছে এটা কি এমন জায়গায় ইনস্টল করতে হবে যেখানে অবজেক্ট কিছু থাকবে তা থেকে 30 মিটার দূরে, অথবা অবজেক্টের হাইটের 2 গুণ ডিস্টেন্সে বসাতে হয়। দেখো তারপরের কোশ্চেনে চলে যাব। দেখো নন পাসিং সাইড ডিস্টেন্স দ্য হাইট অফ স্টেশনারি অবজেক্ট। স্টেশনারি অবজেক্টের জন্য নন পাসিং সাইড ডিস্টেন্স কতটা ধরা হয়? দেখো অ্যাজ পার আইআরসি আমরা কি ধরি, ড্রাইভারের আই লেভেল কত ধরি, 1.2 মিটার। ড্রাইভার আই লেভেল 1.2 মিটার ধরি, আর হচ্ছে অবজেক্ট কতটা ধরি রোড সারফেস থেকে, 0.15 মিটার। 0.15 মিটার মানে 15 সেন্টিমিটার। তার পরের কোশ্চেন দেখবো, এটাই এখানে দেখানো আছে। দেখো অবজেক্টের হাইট আর হচ্ছে আই লেভেল 1.2 মিটার, অবজেক্টের হাইট 0.15 মিটার। আইআরসি স্পেসিফাইড করে দিয়েছে দুটো ভ্যালু। তারপরের কোশ্চেন দেখবো, অ্যাজ পার 2012 the maximum desirable limits of iron and fluoride for drinking water। দেখো আয়রন আর ফ্লোরাইডের ডিজারেবল লিমিট এটা কত, 10500 2012 কোডে আছে, পুরো কোডের ভ্যালু। এবারে আমরা ডিজারেবল লিমিট বলতে কোনটাকে ডিনোট করব সেটা হচ্ছে ব্যাপার। এখানে আমাদের দুটো ভ্যালু থাকে, একটা ডিজারেবল ভ্যালু আর একটা থাকে হচ্ছে কজ ফর রিজেকশন। দেখো সেটা দেখে নিচ্ছি, এটা হবে সি, আয়রনের 0.3 আর হচ্ছে ফ্লোরাইডের 1.5। ফ্লোরাইডের কখন হয়, যখন সেটা কজ ফর রিজেকশন হয়ে যায়, তখন সেটা 1, যখন অল্টারনেট কোনো সোর্স না থাকে তখন সেটাকে 1.5 ধরা হয়। এখানে দেখো দেখিয়ে দিয়েছি আমি, ফ্লোরাইডের 1 অ্যাকসেপ্টেবল আর ডিজারেবল লিমিট, আর পারমিসেবল লিমিট বললে তখন হয়ে যেত 1.5, আর আয়রনের কত, 0.3, আর কোনো রিল্যাক্সেশন নেই। বাকি জিনিসগুলো একটু দেখে নিও, ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট, আসে প্রতিবারই কোনো না কোনো একটা। দেখো পরের কোশ্চেনে চলে যাব। The alum added as a coagulant in water treatment function when the raw water। অ্যালাম কোন পিএইচ রেঞ্জে কাজ করে, আমরা জানি 6.5 থেকে 8.5। তো এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম অ্যালকালাইন, তো অ্যালকালাইনে কাজ করবে, অ্যালকালাইন রেঞ্জের মধ্যে অ্যালাম কাজ করে। আর এটা কি করে, যখন টার্বিডিটি খুব বেশি হয় তখন পার্টিকেলস গুলোকে একসাথে
যখন পার্টিকেলগুলোর মধ্যে কলিশন হয় তখন সেগুলো কি হয়, লার্জ ফ্লক তৈরি করে, সেগুলো ইজিলি সেটেল হয়ে যেতে পারে। তার মানে হাই টারবাইড হলে ভালো কাজ করবে, আর কখন অ্যালকালাইন হলে ভালো কাজ করবে। অ্যালকালাইন হলে কি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের প্রেসিপিটেট তৈরি করবে, সাদা কালারের অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের প্রেসিপিটেট তৈরি করবে এবং সেটা সহজেই সেটেল হয়ে যাবে। তাহলে কি হবে, অ্যালকালাইন আর হাই টার্বিডিটি হলে অ্যালাম ভালো কাজ করে। এখানে লিখে দিয়েছি, দেখে নিও 6.5 to 8.5 হাই টার্বিডিটি হলে পার্টিকেলগুলো কোলাইড হবে একে অপরের সাথে, তখন কি হবে, লার্জার ফ্লক তৈরি করবে এবং সেটা সেডিমেন্টেশন বা ফিল্ট্রেশন মাধ্যমে ইজিলি রিমুভ করা যাবে। If the intensity of rainfall is more than the infiltration capacity of soil, then the infiltration rate will be. ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম, যখন সেটা ম্যাক্সিমাম রেট যেটা সয়েল আমাদের অ্যাবজর্ব করে নিতে পারবে, সেটার থেকে কখনোই বেশি হতে পারবে না। মানে সেটা কি হবে, ইকুয়াল টু দ্য ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। রেট যতই বেশি হোক, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির থেকে বেশি হতে পারবে না। সেটা দেখো এখানে বলা হয়েছে, ম্যাক্সিমাম রেট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি হুইচ এ গিভেন সয়েল অ্যাট এ গিভেন টাইম ক্যান অ্যাবজর্ব ওয়াটার। দেখো এখানে যদি ইনফিল্ট্রেশন রেটটা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির থেকে বেশি হয়, তখন কি হবে, অ্যাকচুয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির সাথে ইকুয়াল হবে। এটা সয়েলের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আর যখন এটা রেটটা কম হবে, তখন কি হবে, অ্যাকচুয়াল ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা রেট অফ রেনফলের সমান হবে। এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট খুবই। দেখো তার পরের কোশ্চেনটায় চলে যাব। Which of the following would represent the surface of water level of a steel lake? স্টিল লেকের সারফেস কি ডিনোট করে, কি রিপ্রেজেন্ট করে? স্টিল লেকের সারফেস আমরা যদি ডিনোট করে হচ্ছে হরাইজন্টাল সারফেস। আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন স্টিল লেকের বাউন্ডারি বলবে তখন কিন্তু সেটা কন্ট্রোল লাইনকে ডিনোট করে। আর্থের কার্ভেচারের সাথে যে প্যারালাল সারফেস, সেটা হচ্ছে আমাদের কি, লেভেল সারফেস। লেভেল সারফেস, তাহলে যখন স্টিল লেকের সারফেস, তখন কি হবে, আমাদের লেভেল সারফেসকে ডিনোট করবে, এটা এ হবে। আর যদি স্টিল লেকের বাউন্ডারি বলে, তখন সেটা কন্ট্যুর লাইনকে ডিনোট করবে। আর লেভেল সারফেস প্লাম লাইনের সাথে পারপেন্ডিকুলার হয় অলওয়েজ। দেখো বাউন্ডারি অফ স্টিল লেক, যদি বাউন্ডারি বললে এটা কি হবে, কন্ট্যুর লাইন। সারফেস অফ ওয়াটার লেভেল, যদি স্টিল লেকের ওয়াটার সারফেস বলে, তখন সেটা কি হবে, লেভেল সারফেস হবে। তারপরের কোশ্চেনটা দেখবো, দেখো এ ওয়েল গ্রেডেড স্যান্ড শুড বি। স্যান্ড বললে কি হয়, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট স্যান্ডের ক্ষেত্রে 6 থেকে বেশি, আর গ্র্যাভেলের ক্ষেত্রে কত হবে, 4 থেকে বেশি। সিইউ ইকুয়ালস টু কি হয়, D60/D10। এইটা বিশাল ইম্পর্টেন্ট। এটা কি রিপ্রেজেন্ট করে, পার্টিকেল সাইজ রেঞ্জ। ডিস্ট্রিবিউশন কার্ভে পার্টিকেল সাইজ রেঞ্জকে রিপ্রেজেন্ট করে। ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, সিইউ ইকুয়ালস টু 1। ওয়েল গ্রেডেড স্যান্ড, সিইউ গ্রেটার দেন 6। ওয়েল গ্রেডেড গ্র্যাভেল হলে সিইউ গ্রেটার দেন 4। তাহলে এটা বি হবে। এরপরে দেখো, ফর ডেন্স স্যান্ড দ্য রিলেটিভ ডেন্সিটি কি মেজার করে, কম্প্যাক্টনেস অফ কোহেশনলেস সয়েলের কম্প্যাক্টনেস মেজার করে। রিলেটিভ ডেন্সিটি RD ইকুয়ালস টু কি হয়, Emax মাইনাস E ডিভাইডেড বাই Emax মাইনাস E মিনিমাম ইন্টু 100%। এবারে রিলেটিভ ডেন্সিটি কখন কি ধরনের সয়েলকে ইন্ডিকেট করে, স্যান্ডকে, সেটা হচ্ছে যখন 15 থেকে কম হয়, তখন সেটা কি হয়, ভেরি লুজ। 15 থেকে 35 হলে লুজ, 35 থেকে 65 হলে মিডিয়াম ডেন্স, 65 থেকে 85 হলে ডেন্স, আর গ্রেটার দেন 85 হলে ভেরি ডেন্স। শুধু ডেন্স বলেছে, তাহলে 65 থেকে 85 বি হবে। দেখো এখানে কম্প্যাক্টনেস, কোহেশনলেস সয়েলের কম্প্যাক্টনেস মেজার করে। ডিফারেন্স বিটুইন দ্য ভয়েড রেশিও অফ কোহেশনলেস সয়েল ইন ইটস লুজেস্ট স্টেটে কি হবে, ম্যাক্সিমাম হবে, যেটা ইম্যাক্স
and existing natural state to the difference between its void ratio in loosest and densest state. ডেন্স কখন হবে? 65 থেকে 85 হলে ডেন্স হবে। তারপরের কোশ্চেনটা দেখব। The particle size distribution curve with a hump is obtained for a hump বা horizontal line যখনই হবে তখনই সেটা গ্যাপ গ্রেডেড সয়েলকে ইন্ডিকেট করে। সি হয়ে যাবে এটা। এখানে দেখো গ্যাপ গ্রেডেড সয়েল এইটা যেটা বোঝাচ্ছে যেখানে এই পোর্শনের মধ্যে এই 3 নম্বর কার্ভটা পার্টিকেল সাইজ মিসিং বোঝাচ্ছে। হাম্প বলতে এরকম একটা ছোট হিপের মতো হবে বা স্ট্রেট হয়ে যাবে, সেটা তখন গ্যাপ গ্রেডেড কে ইন্ডিকেট করে, মানে ওখানে সমস্ত সাইজের পার্টিকেল অ্যাভেলেবেল নেই। কোলাপসেবল সয়েল ইজ অ্যাসোসিয়েট উইথ, দেখো পরের কোশ্চেন, কোলাপসেবল সয়েল কি হয়? যখন ওয়াটার অ্যাড হয় কোলাপসেবল সয়েলের ভলিউম ডিক্রিজ হয়ে যায়, যেটার এক্সাম্পল হচ্ছে লুইসটা কি? এওলিয়ান সয়েল, মানে উইন্ড ব্লোন সয়েল হচ্ছে লুইস। এখানেও দুটোই পয়েন্ট লেখা আছে সুন্দর করে, যখন ওয়াটার অ্যাড করে ভলিউম রিডিউস হয়ে যায়, আর এটা হচ্ছে এওলিয়ান বা উইন্ড ব্লোন সয়েল। সিল ডিপোজিট হ্যাভিং n equals to 33% and g equals to 2.6 critical hydraulic gradient. ক্রিটিক্যাল কন্ডিশনে কি হয়? এফেক্টিভ স্ট্রেস 0 হয়ে যায়, তাহলে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যখন এফেক্টিভ স্ট্রেস 0 হয়ে যায় তখন কি হবে? আইসি ইকুয়ালস টু জি মাইনাস 1/1 প্লাস ই। দেখো ফর্মুলা লেখা আছে, এটাকে ডাইরেক্ট ই এর ভ্যালু ই ইকুয়ালস টু যদি আমরা n/1 মাইনাস n এখানে বসিয়ে দিই তাহলে এটাই পেয়ে যাব জি মাইনাস 1 ইন্টু 1 মাইনাস n। ওটাতে যদি ডাইরেক্ট বসিয়ে দিই 1.07 আসছে। খুবই সহজ, কিন্তু এই ধরনের কোশ্চেনই আসে। তারপরের কোশ্চেনটা দেখব। Quicksand is a type of sand, a condition in which a questionless soil loses its strength because of upward flow of water, a condition in which a cohesive soil loses its strength, আর হচ্ছে none of the above. Quicksand কি? কোনো স্যান্ডের টাইপ অফ কন্ডিশন নয়, এটা আমরা জানি আগে থেকেই। কোয়েশনলেসের এমন একটা কন্ডিশন যেটা লুজ ইট স্ট্রেংথ বিকজ অফ আপওয়ার্ড ফ্লো অফ ওয়াটার, হচ্ছে এটা ঠিক। এটা কুইকস্যান্ড হচ্ছে আমাদের একটা ফ্লো কন্ডিশন, যেটা কোয়েশনলেস সয়েলে হয়, আর হচ্ছে কখন হয়? যখন সয়েল পার্টিকেল লিফট ওভার দ্য সয়েল মাস, সয়েল পার্টিকেল ওপরের দিকে লিফট করতে থাকে তখন সেটাকে কুইকস্যান্ড কন্ডিশন বা বয়েলিং কন্ডিশন বলে। এটা কখন হয়? যখন আপওয়ার্ড সি প্রেসার ইন সয়েল, আপওয়ার্ড সি প্রেসারটা যখন সাবমার্জ ইউনিট ওয়েট অফ সয়েলের সাথে ইকুয়াল হয়ে যায়, মানে এফেক্টিভ স্ট্রেস যখন 0 হয়ে যায়, তখন কুইকস্যান্ড কন্ডিশন ডেভেলপ হয় বা বয়েলিং কন্ডিশনটা ডেভেলপ হয়। দেখো এটা একটা ফ্লো কন্ডিশন অফ কোয়েশনলেস সয়েলের একটা ফ্লো কন্ডিশন। এটা নট এ টাইপ অফ প্রপার্টি অফ সয়েল, নট এ টাইপ অফ এ সয়েল। আর হচ্ছে প্রসেসটা ইন হুইচ সয়েল পার্টিকেলস আর লিফটেড ওভার দ্য সয়েল মাস ইজ কল্ড কুইকস্যান্ড কন্ডিশন। ছবিটা দেখো বুঝতে পারবে। It occurs when the upward seepage pressure in the soil becomes equal to the submerged unit weight of soil. যখন এফেক্টিভ স্ট্রেসটা 0 হয়ে যায় তখন এই কন্ডিশনটা ডেভেলপ হয়। দেখো তারপরেরটা দেখো, the hypotenuse allowance in meter for 30 meter long chain in the slope is 1:10 is, স্লোপ মানে কত? h/l, h/l ইকুয়ালস টু দিয়েছে 1/10, মানে এল দেওয়া আছে 30, মানে এইচ বেরিয়ে যাবে 3। হাইপোটেনিয়াস অ্যালাউন্স এইচ স্কোয়ার বাই টোয়াইস ইন্টু এল করে দিলেই কত হবে? 0.15। সব থেকে ইজি উপায় এটা করে দেওয়া আছে।
The line which is used to collect the details of the object. অবজেক্টের ডিটেলস কে কালেক্ট করে? টাই লাইন। মেন লাইন কি? মেন স্টেশনগুলোকে যে কানেক্ট করে সেটা মেন লাইন। চেক লাইন কি? অ্যাকিউরেসি মেজার করে। বেস লাইন সব থেকে লংগেস্ট লাইন, যেটা সার্ভে অফ ওয়ার্কটাকে দুটো পার্টে ডিভাইড করে, এরিয়াটাকে। এটার অ্যান্সার হয়ে যাবে টাই লাইন, ডি। দেখো, এটা হচ্ছে বেস লাইন, হচ্ছে যেটা মিডিল বরাবর হবে, দুটো পার্টে ডিভাইড করবে সার্ভে ওয়ার্কটাকে, সেটা হচ্ছে বেস লাইন। এগুলো হচ্ছে মেন লাইন, সবই এগুলো মেন স্টেশনগুলোকে কানেক্ট করবে। চেক লাইন ডিটেলস বা টাই লাইন, যেগুলো ডিটেলসটাকে কালেক্ট করবে সেটা হচ্ছে টাই লাইন। তারপরের কোশ্চেনটা দেখবো। দ্য টাইপ অফ সার্ভেইং ইন হুইচ দ্য কার্ভেচার অফ আর্থ ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট ইজ কল্ড জিওডেটিক সার্ভে, প্লেন সার্ভে, প্রিলিমিনারি সার্ভে, টোপোগ্রাফিক্যাল সার্ভে। তাহলে আমরা কি জানি? প্লেন সার্ভেতে কার্ভেচার অফ আর্থটাকে কাউন্ট করা হয় না, জিওডেটিক সার্ভেটাকে কাউন্ট করা হয়। আমরা দেখো জিওডেটিক সার্ভে আর প্লেন সার্ভের মধ্যে কয়েকটা পয়েন্ট দেখে নেবো। একদম সুন্দর টেবিল করে করা আছে, এই জিনিসটা রাইট ডাউন করে নাও, লিখে নাও, এবং খুবই ইম্পর্টেন্ট। দেখো, কার্ভেচার অফ দ্য আর্থ প্লেন সার্ভেতে কি করা হয়? নট টেকেন ইনটু অ্যাকাউন্ট। এবারে এরিয়া অফ সার্ভে কতটা হয়? দেখো, কোনো বইয়ের অপশানে 195.5 কিলোমিটার স্কোয়ার দেওয়া আছে, কোনোটাতে 250। যেমন অপশান থাকবে সেই হিসাবে করতে হবে। প্লেন সার্ভে 250 ধরে রাখো, 250-র মধ্যে হলে প্লেন সার্ভে, 250 থেকে বেশি হলে মিটার স্কোয়ার। এটা মিটার স্কোয়ার হবে না, এটা কিলোমিটার স্কোয়ার হবে। হলে হয় ডিগ্রি অফ প্রিসিশন, অ্যাকিউরেসি কার বেশি? জিওডেটিক সার্ভেতে বেশি, যেহেতু কার্ভেচারটাকে টেকেন ইনটু অ্যাকাউন্ট করা হচ্ছে। প্লাম লাইনটা কি হয়? প্লেন সার্ভেতে প্যারালাল হয়ে যায়, ডাইরেকশন অফ গ্র্যাভিটি। আর জিওডেটিক সার্ভেতে কি হয়? একটা পয়েন্টে মিট করে, আর প্লেন সার্ভেতে প্যারালাল হয়। আর এখানে যে ট্রায়াঙ্গেলটা পাওয়া যায় সেটা হচ্ছে প্লেন ট্রায়াঙ্গেল, আর এটাতে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এবার 195.5 যদি 195.5 কিলোমিটার স্কোয়ার এরিয়ার জন্য স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল ধরা হয়, সেখানে কি হয়? 1 সেকেন্ড টাইম বেশি আসে, 1 সেকেন্ড টাইমে ডিফারেন্স হয়। লিনিয়ার মেজারমেন্ট নিলে কি হয়? কার্ভেচার অফ দ্য, এটা কার্ভেচারটাকে অ্যাকাউন্ট যেহেতু করা হয় না, সেহেতু স্ট্রেট লাইন আর কার্ভ লাইনের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। কিন্তু এখানে 12 কিলোমিটারের মধ্যে 1 সেন্টিমিটার ডিফারেন্স থাকে, আর হচ্ছে 18 কিলোমিটারের মধ্যে 1.5 সেন্টিমিটার ডিফারেন্স থাকে। এটা আসে পরীক্ষায় অনেক সময়। 18-র জন্য 10ও অপশান থাকে, অপশান দেখে করতে হবে। কোথায় ইউজ হয়? প্লেন সার্ভেটা ইরিগেশন রেলওয়েতে ইউজ হয়, আর জিওডেটিক সার্ভেটা সার্ভে ডিপার্টমেন্ট ইউজ করে। প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পুরো টেবিল হিসাবে দিয়ে দিয়েছি, কোথাও এরকম ভাবে টেবিল হিসাবে থাকে না, দেখে নাও। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইজ রেফার্ড টু ডিটারমাইন জোন অফ ফাইন এগ্রিগেট? ফাইন এগ্রিগেটের জন্য জোন কে ডিনোট করে? 383, 456 আরসিসি আমাদের ডিজাইন কোড, 1893 আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন, 800 স্টিল ডিজাইন কোড। দেখো, ইম্পর্টেন্ট কিছু কোড আমি লিখে দিয়েছি। 269 হচ্ছে ওপিসি সিমেন্ট, এখন ওপিসি 2015 যেটা লেটেস্ট ভার্সন আমাদের এসছে, সেটা সব গ্রেডগুলোকেই ইন্ডিকেট করে, একসাথে করে দিয়েছে, আগে আলাদা ছিল। 383 2016 লেটেস্ট কোড এসছে, যেটা কোর্স আর ফাইন এগ্রিগেটের কংক্রিটের স্পেসিফিকেশন, ফাইন এগ্রিগেট ফর কংক্রিট স্পেসিফিকেশন। 456 2000 আরসিসি ডিজাইন আমরা জানি, 800 স্টিল ডিজাইন, 1893 আর্থকোয়েক ডিজাইন, 10262 মিক্স ডিজাইন অফ কংক্রিট, 2386 হচ্ছে এগ্রিগেটেড টেস্ট, আর হচ্ছে 4031 সিমেন্ট টেস্ট। ইম্পর্টেন্ট গুলো লিখে দিয়েছি, মনে রাখতে হবে। তারপরেরটা দেখো, টু প্রিভেন্ট সেগ্রিগেশন দ্য ম্যাক্সিমাম হাইট অফ প্লেসিং অফ কংক্রিট ইজ। সেগ্রিগেশনকে অ্যাভয়েড করার জন্য কত হাইট থেকে আমাদের কংক্রিটটাকে প্লেস করা দরকার? এটা IS 456 এ আছে, 1.5 মিটার। এটা 1.5 মিটার জানলেই হবে, আর কিছু জানার দরকার নেই। পারমিসিবল ফ্রি ফল অফ কংক্রিট 1.5 মিটার।
সেগ্রিগেশন দেখো, দেখেই বোঝা যাচ্ছে কোর সেগ্রিগেট পুরো আলাদা হয়ে গেছে। হাইট অফ ফল মানে এটা সারফেস থেকে কতটা, দেখো এক্সট্রা চুট লাগিয়ে আমরা হাইট অফ ফল, এখানে হাইট অফ ফলটা অনেক বেশি, এক্সট্রা চুট ইউজ করেছি, চুট ইউজ করে কি করেছি, হাইট অফ ফলটাকে কম করেছি যাতে কম হাইট থেকে কংক্রিটটা আমাদের পড়ে। সেগ্রিগেশন হয়ে যাওয়া কংক্রিট ইউজ করলে দেখতেই পাচ্ছ কেমন হানিকম এসেছে, সারফেস হানিকম। অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ শ্রিঙ্কেজ স্ট্রেন ইন কংক্রিট, এটা সি, এটা কোডের ডাইরেক্ট ভ্যালু মনে রাখতে হবে। ক্লজ 6.2.4.1 IS 456 এ আছে টোটাল শ্রিঙ্কেজ স্ট্রেন ফর ডিজাইন মে বি টেকেন অ্যাজ 0.0003। তারপরেরটা দেখো, These are used to finish concrete surface such as bridge floor, road slab. কোথায় কোন ভাইব্রেটর ইউজ করা হয় এটা জানা খুবই দরকার। রোড স্ল্যাব, পেভমেন্টের যেটা স্ল্যাব হয়, পেভমেন্ট স্ল্যাব, ব্রিজ ফ্লোর, সেগুলোর জন্য কি ইউজ করা হয়, সারফেস ভাইব্রেটর ইউজ করা হয়। দেখো কোথায় কি ভাইব্রেটর গুলো ইউজ করা হয়, এটারও একটা চার্ট বানিয়ে দিয়েছি। হ্যান্ড কম্প্যাকশন কোথায়, যেখানে স্মল কোয়ান্টিটি অফ কংক্রিট ইউজ করা হয়। লেয়ার থিকনেস কত, 20 সেন্টিমিটারের কম। কি করে করা হয়, ট্যাম্পিং করা হয়, র্যামিং করা হয়, রডিং করা হয়। সারফেস আর স্ক্রিড ভাইব্রেটর কোথায় ইউজ করা হয়, দেখো স্ল্যাব, পেভমেন্ট, ফ্লোর, রিজিড পেভমেন্ট ইউজ করা হয়। কম্প্যাক্টেড আপ টু 150 থেকে 250 mm লেয়ার থিকনেস, 200 mm ইন জেনারেল। এক্সটার্নাল আর ফর্ম ভাইব্রেটর টানেল লাইনিং ওয়ার্ক ইউজ করা হয়। নিডল ভাইব্রেটর কি মাস কংক্রিটিং। মেকানিক্যাল ভাইব্রেটর ক্লোজলি পেজ রেনফোর্স সেকশন, স্লাম কত, মেকানিক্যাল 50, এটা পরে একটা কোশ্চেনে আছে। টেবিল ভাইব্রেটর কোথায়, কিউব কাস্টিং করতে ল্যাবরেটরিতে ইউজ করি। প্রিকাস্ট কংক্রিট মেম্বারে টেবিল ভাইব্রেটর ইউজ করা, এটা ইম্পর্টেন্ট। দেখো এগুলো প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, টেবিল করে পুরো দিয়ে দিয়েছি, মনে রাখতে হবে। এরকম ভাবে সলিউশন কেউ করায় না, অনেক কষ্ট করতে হয় এর জন্য। সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পরের কোশ্চেন দেখো, গ্রাউটিং অফ ক্র্যাক, যে ক্র্যাকের মধ্যে গ্রাউটিং করা হয় রিপেয়ারিং এর জন্য, সেটা কিসে মেজার করা হয়। গ্রাউটিং অফ ক্র্যাক আমরা রানিং মিটারে মেজার করি। ভলিউম মেজার করতে হলে সেটা মিটার কিউবে হয়, এরিয়া মেজারমেন্ট হলে মিটার স্কোয়ারে হয়, পিস হলে সেটা নাম্বারে হয়। কংক্রিট used in concrete repair to restore structural integrity, ওয়াটার লিকেজকে স্টপ করতে গেলে, ক্র্যাকটাকে সিল করতে গেলে গ্রাউটিং করি, সেটা হচ্ছে রানিং মিটারে মেজার করা হয়। দেখো এখানে পরের কোশ্চেন দেখে নেবো। ফর এ ফাইন গ্রেন সয়েল, লিকুইড লিমিট 48%, প্লাস্টিক লিমিট 27%, দেন দ্য সয়েল ইজ ক্লাসিফাইড অ্যাজ। ফাইন গ্রেন সয়েল বলেছে মানে ক্লে, আর হচ্ছে WL টা কি বলছে, দেখো লেস দেন 20% হলে লো প্লাস্টিসিটি, 20 থেকে 35 হলে সেটা লো প্লাস্টিসিটি হলে CL, 20 থেকে 35 হলে ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি মানে CI, গ্রেটার দেন 35 হলে না, এটা ভুল বলে দিলাম, এটা 35, এটা 35 থেকে 50, আর এটা গ্রেটার দেন 50 হলে হাই প্লাস্টিসিটি ক্লে। তাহলে এখানে কি বলেছে, WL হচ্ছে 35 থেকে 50 মধ্যে আছে, তাহলে এটা CI হবে। ইন্টারমিডিয়েট, দেখো এখানে দেখিয়ে দিয়েছি 35 থেকে 50 কার্ভের মধ্যে CI, এটা হচ্ছে এ লাইন কি করে, ক্লে আর সিলটাকে ডিফারেন্সিয়েট করে। এ লাইনের ওপরে গেলে ক্লে হয়ে যাবে, এ লাইনের নিচে হলে সিল্ড হবে। এ লাইনের ইকুয়েশন 0.73 × WL - 20।
ক্লে কখন লিকুইড লিমিট যখন 35 থেকে কম হবে তখন লো প্লাস্টিসিটি ক্লে, 35 থেকে 50 হলে ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি ক্লে, আর হচ্ছে 50 থেকে বেশি হলে হাই প্লাস্টিসিটি ক্লে। পরের কোশ্চেন দেখে নেবো। Plasticity index of a clay soil is 20%. If plastic limit is 30%, then the compression index. Compression index আমাদের লিকুইড লিমিটের সাথে দুটো সম্পর্ক ছিল, আনডিস্টার্ব ক্লে আর ফর রিমোল্ডেড ক্লে। দেখো সেখান থেকে কম্প্রেশন ইন্ডেক্সের ফর্মুলা ফর আনডিস্টার্ব ক্লের জন্য 0.009 WL/10। আমাদের কি দেওয়া আছে? আইপি দেওয়া আছে, আইপি দেওয়া আছে 20, পিএল দেওয়া আছে 30, তাহলে আমাদের লিকুইড লিমিট পেরিয়ে যাচ্ছে 50%। 50টা এখানে বসালে 40 × 0.09 0.36, এটা হয়ে যাচ্ছে সি। মিনিমাম নমিনাল কভার ফর ডিজাইনিং আরসিসি ওয়াটার ট্যাঙ্ক। আরসিসি ওয়াটার ট্যাঙ্কের জন্য নমিনাল কভারকেই কি বলা হয়? ক্লিয়ার কভার। আরসিসি ওয়াটার ট্যাঙ্কের জন্য 45 mm হয়। দেখো বাকি জিনিসগুলো দেখে নেব একটুখানি। আমাদের নমিনাল কভার মানে হচ্ছে ক্লিয়ার কভার, যেটা এই পেজটা বলছি। আর আমাদের এফেক্টিভ কভার কি? কংক্রিটের আউটার সারফেস থেকে আমাদের মেইন ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট যেটা আছে তার সেন্টার এফেক্টিভ কভার। তাহলে এফেক্টিভ কভারের কি হবে? নমিনাল কভার বা ক্লিয়ার কভার প্লাস ডায়ামিটার অফ দ্য রিং, তারপরে কি হবে? হাফ ডায়া। এটা কি হাফ ডায়া অ্যাড হয়েছে? হাফ ডায়া, তবে সেটা ইফেক্টিভ কভার পাবো। নমিনাল কভারের সাথে রিং এর ডায়া আর হাফ ডায়া মেন বার। স্ল্যাবের ক্ষেত্রে কত হয়? 15 বা 20 হয়। IS 456 20। বিমে কত হয়? 25। কালামে কত হয়? 25 বা 40। 25 কখন হয়? যখন 12 ডায়া আর 200 mm এর মধ্যে হয় ডায়ামিটার। যখন উইড কালামের 200 থেকে কম আর হচ্ছে 12 mm ইউজ করা হয় তখন সেটা 25 হয়ে যায়। ফুটিং এর ক্ষেত্রে কত? 50। এইগুলো সব আছে IS 456 এ। পাইল ক্যাপ আছে 2911, পাইলও আছে 2911। ওয়াটার ট্যাঙ্ক কত? 45 mm। দেখো পরের কোশ্চেন দেখবো। The shape of particle size curve is represented by, এটা আগে একটা কোশ্চেন এসেছিল। shape of particle size CC, coefficient of curvature, এ হয়ে যাবে অ্যান্সার। আর পার্টিকেল সাইজ রেঞ্জটাকে কে ইন্ডিকেট করে? ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। রেঞ্জ বললে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। দুটোই করে দিয়েছি। শেপ অফ দ্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, আর হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট সিগনিফাইজ দ্য রেঞ্জ অফ পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। দেখো তারপরেরটা কোশ্চেন 30, দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ হাইড্রোলিলাইম। হাইড্রোলিলাইমের ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 120 মিনিট। সি অ্যান্সার। হাইড্রোলিক লাইম বা ওয়াটার লাইম পিওরিটি কত হয়? 70 থেকে 95% হয়, মানে 5 থেকে 30% হচ্ছে ইমপিউরিটি বা ক্লে থাকে। ক্যালসিনেশন অফ কানকার থেকে পাওয়া যায়। অফ হোয়াইট কালার, যেহেতু ক্লের পার্সেন্টেজটা একটু বেশি সেজন্য অফ হোয়াইট কালার হয়। ইউজ কোথায় করা হয়? যেখানে স্ট্রেংথ রিকোয়ার্ড হয়। ড্যাম্প প্লেস এটা সেট হতে পারে। ইনিশিয়াল সেটিং টাইম 120 মিনিট বা 2 ঘন্টা। ম্যাসোনারি ওয়ার্ক মে ইউজ করা হয়, ম্যাসোনারি ওয়ার্ক, আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন ইউজ করা হয়। তারপরেরটা দেখে নেব। অ্যাকর্ডিং টু IS 3031989, the thickness of plywood board in mm unit 3 ply board এর ক্ষেত্রে কত হয় থিকনেস? 3 ply board এর ক্ষেত্রে হয়ে যায় বি হয়। দেখো 3 4 5 6, এখানে অ্যান্সারটা ভুল লেখা হয়ে গেছে, এটা বি করে নাও। বি হবে। 3 প্লাইউড এর ক্ষেত্রে 3 4 5 6। 5 প্লাই এর ক্ষেত্রে দেখো এটা IS
1989 আছে, 5 প্লাইয়ের ক্ষেত্রে 5, 6, 8, 9, 7 এর ক্ষেত্রে 9, 12, 15, 16, 9 প্লাইয়ের 12, 15, 16, 19, 11 জন্য 19, 12, 25, আর অ্যাবাভ 11 প্লাই হলে অ্যাজ অর্ডার্ড। তারপরের কোশ্চেনটা দেখবো, অ্যাজ পার আইএস 269 2015 রেশিও অফ পার্সেন্টেজ অফ অ্যালুমিনা টু দ্যাট আয়রন অক্সাইড, এই অ্যালুমিনা বাই আয়রন অক্সাইডের রেশিওটাকে কি বলে? অ্যালুমিনা মডিউলাস 269 এ দেওয়া আছে, এটা কত হয়? 0.66। দেখো এখানে বলে দিচ্ছি লাইম স্যাচুরেশন ফ্যাক্টর 33 গ্রেডের জন্য মিনিমাম 0.66, ম্যাক্সিমাম 1.02, 53 গ্রেডের জন্য 0.8 আর হচ্ছে 1.02। এটা পরে এক্সামে অ্যালুমিনা মডিউলাসটাই কোশ্চেনে আছে, 0.66 মিনিমাম, 0.66 মিনিমাম। ইনসলিউবল রেসিডিউ কত হয়? 5% হয়। ম্যাগনেসিয়া 6% হয়, এটা পরে ইম্পর্টেন্ট খুবই। সালফিউরিক অ্যানহাইড্রাইড 3.5%, টোটাল লস অফ ইগনিশন 5%, ক্লোরাইড কত? 0.1% ম্যাক্স, 0.05% ম্যাক্স ফর প্রিকাস্ট স্ট্রাকচার। প্রি-স্ট্রেস স্ট্রাকচারের জন্য 0.05, আদারওয়াইজ 0.1। এটাও সেম, এটা দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে একটা কোশ্চেন চলেই আসে। If the soundness test of coarse aggregate soaked with magnesium sulfate, then loss in percentage should not be more than, যখন সোডিয়াম সালফেটে হবে তখন কি হয়? 12% হয়। এখানে কি বলেছে? ম্যাগনেসিয়াম সালফেট কোর্স এগ্রিগেট, ম্যাগনেসিয়াম সালফেট হলে 18। ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেটে 12, 18, আর ফাইন এগ্রিগেটে 10 আর 15। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সোডিয়াম সালফেট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। দেখো বাকি লিমিটগুলো আমি দিয়ে দিয়েছি। সিভ অ্যানালিসিসে কত? ম্যাক্সিমাম 5% পাসিং, 5% 75 মাইক্রনে যদি সিভ করি ম্যাক্সিমাম 5% পাসিং হতে পারে। এফআইআই কম্বাইন ভ্যালু কত আছে? 383 তে লিমিট দেওয়া আছে 40% কম্বাইন। লস অ্যাঞ্জেলস অ্যাব্রাশন ভ্যালু ওয়ারিং সারফেসে 30%, আর হচ্ছে আদার দ্যান ওয়ারিং সারফেসে 50%। এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু 30 আর 45, ওয়ারিং সারফেস হলে 30, আদার দ্যান ওয়ারিং সারফেস হলে 45। ক্রাসিং ভ্যালু ম্যাক্সিমাম 30%। ডুরাবিলিটি টেস্টের মধ্যে সাউন্ডনেস যেটা এখনই বললাম 12% হবে সোডিয়াম সালফেট, 18% হবে ম্যাগনেসিয়াম সালফেট, এটা কোর্স এগ্রিগেটের। ফাইন এগ্রিগেটের হলে 10 আর 15। ওয়াটার অ্যাবজর্পশন 2%, আর রোডের জন্য 0.6%। অ্যাডিশন টু বিটুমিন ম্যাক্সিমাম 5% আইআরসি স্পেসিফাইড করেছে, আর ওয়াটার সেন্সিটিভিটি এটা হচ্ছে মিনিমাম 80% দরকার। সমস্ত লিমিটগুলো লিখে দিয়েছি। তারপরের কোশ্চেন, ম্যাক্সিমাম পারমিসিবল কালার অফ ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই বেসড অন কোবাল্ট স্কেল। কোবাল্ট স্কেলে কত হয়? কোবাল্ট স্কেলে হয় 20 হয়। ডি। দেখো কালার কিভাবে? টিন্টোমিটারের দ্বারা মেজার করা হয়। কালার ম্যাচিং টেকনিক, নিজলার টিউব ইউজ করে কালার ম্যাচিং টেকনিকের সাহায্যে করা হয়। আর কালারটা মেজার কি? প্লাটিনাম কোবাল্ট স্কেল। যদি হেজেন স্কেলে মেজার করি তখন 5 আর 15, এটা নতুন কোডে, 15টা আগে 25 ছিল। আর কোবাল্ট স্কেলে 10 আর 20, এটা মনে রাখতে হবে। সিম্পলি সাপোর্টেড বিম যেটার লেন্থ এল প্লাস টোয়াইস এ, ইকুয়াল ওভারহ্যাং আছে এ করে, উপরে ইউডিএল আছে হোল লেন্থে। বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস সাইন ইফ কখন হয়? এটা এল গ্রেটার দেন টোয়াইস এ হয়। এখানে দেখে নাও বিল্ডিং, এটার রিয়াকশনের ভ্যালুটা বের করে নেবে প্রথমে। এটা যেহেতু ইকুয়াল ওভারহ্যাং আছে, ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে।
বেন্ডিং মোমেন্ট সেন্টারে কত হচ্ছে, সেন্টার যদি সি পয়েন্টে ধরি, এই লোডটার জন্য, এই যে পোর্শনের লোডটা আছে তার জন্য হবে, আর এটা হচ্ছে সেন্টার দিয়ে পাস করে পয়েন্ট লোড হিসাবে অ্যাক্ট করতে হবে, 1/2 করে দিয়েছি। মাইনাস কি হবে, এটা রিয়াকশনের জন্য যেটা হবে, রিয়াকশন এটা L/2 তে এফেক্ট করছে, সেজন্য L/2 করে দিয়েছি। এটাই তাহলে বেন্ডিং মোমেন্ট হবে। বেন্ডিং মোমেন্টটা এটা আসছে। এবার কি, বেন্ডিং মোমেন্ট যখন সাইন চেঞ্জ করবে তখন সাইন কখন চেঞ্জ হবে, যদি এটা নেগেটিভ হয়। এটা নেগেটিভ কখন হবে, যদি L গ্রেটার দ্যান টুয়াইস এ হয়। দেখো পরের কোশ্চেনে চলে যাব। মিনিমাম সিমেন্ট কন্টেন্ট for PCC required for severe exposure. Severe exposure condition as per IS 456/2000. PCC মাইল্ডে কত হয়, মিনিমাম কোয়ান্টিটি 220, মডারেটে 240, সিভিয়ারে কত 250, ভেরি সিভিয়ারে 260, এক্সট্রিমে হলে 280। দেখো এই চারটা দিয়ে দিয়েছি আমি, 220, 40, 50, 60, 280। আর গ্রেড, মাইল্ডে কোনো গ্রেড নেই, মডারেটে 15, 20, সিভিয়ারেও 20, এক্সট্রিমে 25। ওয়াটার সিমেন্ট রেশিও 0.6, 0.6, 0.5, 0.45, 0.4। এবার যদি আরসিসি হয়, আরসিসি মিনিমাম গ্রেড M20, পিসিসির মিনিমাম গ্রেড M15, 300, 0.55 ওয়াটার সিমেন্ট রেশিও, 300, 0.50, M30 320, 0.45, M35 340, 0.45, M40 360, আর হচ্ছে 0.40। পরের কোশ্চেনটা দেখে নেবো। Water stored in a reservoir below the minimum pool level is called, বিলো পুল লেভেলে, মিনিমাম পুল লেভেলের বিলোতে যে রিজার্ভারের মধ্যে ওয়াটার স্টোর থাকে তাকে কি বলে, সেটা ডেড স্টোরেজ হয়। দেখো বিলো মিনিমাম পুল লেভেলে সেটা হচ্ছে ডেড স্টোরেজ। ডেড স্টোরেজ। ইউজফুল স্টোরেজ কোথায়, অ্যাবাভ মিনিমাম পুল লেভেল অ্যান্ড অ্যাভেলেবেল ফর ইউজ, যেটা ইউজের জন্য অ্যাভেলেবেল, ইউজফুল স্টোরেজ। ভ্যালি স্টোরেজ কত, কোনটা, যেটা সাম অ্যামাউন্ট অফ ওয়াটার স্টোরড বাই দ্য স্ট্রিম চ্যানেল ইভেন বিফোর এ ড্যাম যখন কনস্ট্রাক্ট হয়নি, তার আগে যেটা ফ্লোটা ছিল, এটা হচ্ছে ভ্যালি স্টোরেজ। এই স্টোরেজটা হচ্ছে ভ্যালি স্টোরেজ। ড্যাম কনস্ট্রাক্ট হওয়ার আগে যে ফ্লোটা ছিল স্ট্রিমটার মধ্যে, সেটা হচ্ছে ভ্যালি স্টোরেজ। আর সারচার্জ স্টোরেজ কি, ম্যাক্সিমাম পুল লেভেলের উপর যেটা ওয়াটার স্টোর হতে পারে, হচ্ছে সারচার্জ স্টোরেজ। এটা হচ্ছে সারচার্জ স্টোরেজ। দেখো তারপরের কোশ্চেনটায় চলে যাব। অবস্টাকেল টু রেঞ্জিং বাট নট চেনিং, মানে রেঞ্জিং এ অবস্টাকেল হবে বাট চেনিং করা যাবে। রিভার, হিল, বিল্ডিং, পন্ড। রিভারে দেখো দুটোতেই অবস্ট্রাক্ট করবে। অবস্টাকেল টু রেঞ্জিং, এটা কি হবে, হিল হবে। রিভার হলে কি হবে, অবস্টাকেল টু চেনিং বাট নট রেঞ্জিং, রেঞ্জিং করা যাবে বাট চেনিং করা যাবে না রিভারের উপর দিয়ে। হিল হলে কি হবে, চেনিং করা যাবে বাট রেঞ্জিং করা যাবে না। বিল্ডিং হলে কি হবে, দুটোই করা যাবে না। তাহলে এটা হবে হচ্ছে হিল, বি। তারপরটা দেখো, দ্য প্রসেস অফ টার্নিং দ্য টেলিস্কোপ অ্যাবাউট ভার্টিক্যাল অ্যাক্সিস ইন হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেনে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর টেলিস্কোপকে যদি টার্ন করি, ঘোরাই, তাহলে সেটাকে কি বলে, সুইঙ্গিং বলে। আর যদি হরাইজন্টাল অ্যাক্সিসে ভার্টিক্যাল প্লেনে যদি করি, তাহলে সেটাকে কি বলে, রিভার্সিং, ট্রানজিস্টিং, প্লাঞ্জিং। এটা তিনটেই একই টার্ম। ভার্টিক্যাল অ্যাক্সিসে হরাইজন্টাল প্লেনে যখন আমরা টার্ন করি তখন তাকে কি বলে, সুইঙ্গিং। ট্রানজিস্টিং কি বলে, হরাইজন্টাল অ্যাক্সিস ইন এ ভার্টিক্যাল প্লেন যখন রোটেট করি তখন সেটাকে ট্রানজিস্টিং বলে। ট্রানজিস্টিংকে রিভার্সিং বা প্লাঞ্জিংও বলে।
তাহলে এটা ডি হয়ে গেল। 40 নম্বর কোশ্চেনটা দেখবো, দেখো কি বলছে। ইফ দ্য ফোর বিয়ারিং অফ দ্য লাইন এ বি অ্যান্ড বি সি আর, ফোর বিয়ারিং দেওয়া আছে দুটো লাইনের, সেখানে এবিসি ইনক্লুডেড অ্যাঙ্গেলটা বলতে হবে। ইনক্লুড অ্যাঙ্গেল এবিসি মানে ফোর বিয়ারিং অফ বিসি, ফোর বিয়ারিং অফ প্রিভিয়াস লাইন মাইনাস ব্যাক বিয়ারিং অফ, দেখো ফোর বিয়ারিং অফ বিসি মাইনাস ব্যাক বিয়ারিং অফ এবি করতে হবে। দেখো 190 ডিগ্রি ফোর বিয়ারিং ড্র করে নিয়েছি, যেটাতে এবি এসছে। আর বিসির ক্ষেত্রে কি বলছে, ফোর বিয়ারিং বলছে 39। 190 মানে এটা কত, 10, এটা 10 ডিগ্রি, মানে এটা 10 হলে এটা 10 হচ্ছে, এটা 10, আর তাহলে এটা কত হয়ে যাবে, 29। তাহলে ইনক্লুড অ্যাঙ্গেলটা কত হচ্ছে এবিসি এর, 29 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটাই বের করেছি, শুধু ড্র করলেই বোঝা যাবে। এটা 10 মানে এটা 10, এটা যেহেতু টোটাল 39 ছিল, তার মানে 39 মাইনাস 10 মানে এটা হচ্ছে ইনক্লুড অ্যাঙ্গেলটা 29। দেখো তারপরের কোশ্চেনটা দেখবো। এ ফার্স্ট ক্লাস ব্রিক ইমার্সড ইন ওয়াটার ফর 24 আওয়ার্স শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দ্যান, ফার্স্ট ক্লাস হলে কত, 20%, যদি সেকেন্ড ক্লাস হয় 22, থার্ড ক্লাস হলে 25। গুড ব্রিক কি করে বোঝা যাবে, যদি সেটা শেপটা ইউনিফর্ম শেপ হয়, রেক্ট্যাঙ্গুলার শেপ, শার্প এজেস থাকে, চেরি কালার হয়, ডিপ রেড অথবা চেরি কালার হবে, কোনো তার মধ্যে স্টোন, গ্রিট, অর্গানিক ম্যাটার থাকবে না, যদি আমরা অয়ারনেল দিয়ে স্ক্র্যাচ করি তাহলে কোনো ইমপ্রেশন পড়বে না, আর যদি আমরা কি দুটো ব্রিকের মধ্যে যদি করি, ঠোকা মারি, তাহলে কি মেটালিক সাউন্ড আসবে। আর ওয়াটার অ্যাবজর্পশন শুড নট মোর দেন 20%, আর ক্রাশিং স্ট্রেংথ 10-এর থেকে বেশি হবে, 10 নিউটন পার mm স্কোয়ারের থেকে বেশি হবে, 10 mm এর থেকে বেশি হবে, মানে 100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের থেকে বেশি হবে। তারপরের কোশ্চেনটা দেখবো। দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন যার বেস বি এইচ হাইট অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস প্যারালাল টু দ্য বেস ইজ, এটা কত হয়, bh3/36। দেখো যদি রেক্ট্যাঙ্গেল হয় তাহলে bdq/12 অথবা dbq/12, কোনটাতে এক্স কোনটাতে ওয়াই ধরা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। আর যদি ইকুয়াল সাইড হয় তাহলে কি হয়ে যাবে, a⁴, মানে বি এর জায়গায় ডি এর জায়গায় যদি বসিয়ে দিই a⁴/12 হয়ে যাবে। আর যদি ট্রায়াঙ্গেল হয় যার বি হচ্ছে বেস, এইচ হচ্ছে হাইট, bh3/36, এটাও হয়, এটা কোন ক্ষেত্রে হয় তোমরা কমেন্ট করে বলো। আর যদি সার্কেল হয় π × d⁴/64। প্রতিটা ভ্যালু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, মনে রাখতে হবে এগুলোকে। দ্য মিনিমাম ডায়ামিটার অফ লংনিটিউডিনাল বার ইন এ কালাম, সবাইকে বলবো এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে, এবং এই কন্টেন্টগুলো সমস্তই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অন্তত। দ্য মিনিমাম ডায়ামিটার অফ লংনিটিউডিনাল বার, মিনিমাম ডায়া কালামের ক্ষেত্রে কত, 12 mm হয়, এটা IS 456 এর ক্লজে আছে। ক্লজ দেখো 26.5.3.1, লংনিটিউডিনাল বার 12 mm এর থেকে কম হওয়া যাবে না। আর যদি সেটা তোমার রেক্ট্যাঙ্গুলার কালাম হয় মিনিমাম বার কত, 4টে, আর যদি সার্কুলার হয় তাহলে 6টা ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে লংনিটিউডিনাল এনফোর্সমেন্টের হচ্ছে মিনিমাম 0.8% টু ম্যাক্সিমাম 6% পর্যন্ত, আর যদি ওভারল্যাপ থাকে, ওভারল্যাপের ক্ষেত্রে 4% হয়। আর কি বলছে, যদি হেলিক্যাল রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয় অ্যাটলিস্ট 6 লংনিটিউডিনাল বার ইউজ করতে হবে। দেখো পরের কোশ্চেনে চলে যাব। এফেক্টিভ লেন্থ অফ এ ওয়েল্ড ইজ টেকেন অ্যাজ দ্য অ্যাকচুয়াল লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ কি হয়, অ্যাকচুয়াল লেন্থ মাইনাস টোয়াইস দ্য সাইজ অফ দ্য ওয়েল, এফেক্টিভ লেন্থ অথবা গ্রেটার দেন 4 × s হয়।
এটা হয়ে যাবে। দেখো অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য ওয়েল মাইনাস টোয়াইস ইন্টু সাইজ অফ দ্য ওয়েল অথবা গ্রেটার দেন 4s। এফেক্টিভ লেন্থ বলতে কি বোঝাচ্ছে, যেটা পোর্শনটা কন্ট্রিবিউট করছে স্ট্রেংথ আর স্টেবিলিটি অফ দ্য জয়েন্টে, যেটা কন্ট্রিবিউট করছে। এই দেখো এটা হচ্ছে এল, এটা এল, এটা হচ্ছে টোয়াইস এ বা এস যেটা ধরা হবে। তারপরেরটা দেখো, দ্য শেপ ফ্যাক্টর অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল ফর বেন্ডিং মুভমেন্ট, দ্য অ্যাক্সিস প্যারালাল টু দ্য বেস। ট্রায়াঙ্গেলের হয় 2.34। বাকিগুলো দেখে নাও। শেপ ফ্যাক্টর হচ্ছে প্লাস্টিক মুভমেন্ট বাই ইল্ড মুভমেন্ট রেশিওটাকে বলা হয় শেপ ফ্যাক্টর। ট্রায়াঙ্গেলের কত? 2.34। ডায়মন্ডের 2, ডায়মন্ড সেকশন হলে, সার্কেল হলে 1.7, রেক্টাঙ্গেল স্কোয়ার হলে 1.5, আই সেকশন হলে 1.12 টু 1.14, এইচ সেকশন হলে 1.5, সার্কুলার হলো সেকশন হলে 1.27, সলিড সার্কুলার সেকশন হলে 1.67। 16/3 পাই দিয়ে দিয়েছিল কেএমসির এক্সাম। দেখো তারপরের 46, the number of independent equation to be satisfied for static equilibrium plane স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কতগুলো ইকুয়েশন? 3টে। fx equals to 0, fy equals to 0, summation of m equals to 0। আর যদি বেস ফ্রেম স্ট্রাকচার বলতো তাহলে কটা হতো? তখন সেটা 6টা হতো। দেখো 3টে, সামেশন অফ fx 0, সামেশন অফ fy 0, সামেশন অফ mz 0। আর যদি বেস ফ্রেম স্ট্রাকচার হতো তাহলে 6টা হতো, fx fy fz, mx my mz। তারপরের কোশ্চেনে চলে যাব। ইফ দেয়ার আর m unknown member force, r unknown reaction components and j number of joints, then the degree of static indeterminacy of a pin joint plane frame মানে স্ট্রাস কত হয়? m plus r minus twice j। b, দেখো স্ট্যাটিক ইনডিটারমিনেসি ফর বিম এর ক্ষেত্রে কি হয়? r-3, স্ট্রাসের ক্ষেত্রে m plus r minus 2j, আর ফ্রেমের ক্ষেত্রে r-3, 3c minus rr। mটা কি? নাম্বার অফ অ্যাভেলেবল মেম্বার, যে নাম্বার অফ জয়েন্ট, সি হচ্ছে নাম্বার অফ ক্লোজ লুপ, আর হচ্ছে আর হচ্ছে নাম্বার অফ রিলিজ ফোর্স অথবা হাইব্রিড জয়েন্ট। কত হয়? m-1, যেটা হচ্ছে মেম্বারের ইনসাইড ফোর্স থাকে। এটা যদি 1 আর 2 মেম্বার হয় তাহলে সেটা এটার জন্য কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। মানে একটা দুটো মেম্বারকে কানেক্ট করছে, m-1 করতে হবে, তখন 2 - 1 সমান 1 হয়ে যাবে, যেটা হচ্ছে ফোর্স রিলিজ করতে হয়। তারপরেরটা দেখো, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি অফ এ পিন জয়েন্ট প্লেন ফ্রেম। কত হয় কাইনেমেটিক ইনডিটারমিনেসি? 2j minus r। এ, পিন জয়েন্ট 2D প্লেন ফ্রেমে 2j minus r, পেস ফ্রেমে 3j minus r। তবে রিজিড জয়েন্ট স্ট্রাকচার যদি হয় বিমে হয় 3j minus r, ফ্রেমে 3j minus r, পেস ফ্রেম হলে 6j minus r। তারপরেরটা দেখো, an aggrading river is a scouring river, silting river, neither silting nor scouring, both silting and scouring। aggrading মানে কি? যেটা সেডিমেন্ট কালেক্ট করে, বিল্ড আপ দেয়ার বেড বাই সিল্টিং। সেডিমেন্ট কালেক্ট করে বেডটাকে বিল্ড করে, সেটা সিল্টিং হয়, সিল্টিং রিভার। ডিগ্রেডিং রিভার হচ্ছে স্কাউরিং রিভার, যেটা সেডিমেন্ট গুলোকে বয়ে নিয়ে চলে যায়। সেডিমেন্ট গুলোকে কালেক্ট করে and build up their beds by silting। ডিগ্রেডিং রিভারে কি হয়? ডিসপ্লেস সেডিমেন্ট and carry on scouring, সেটা হচ্ছে ডিগ্রেডিং রিভার। অ্যাগ্রেডিং রিভার সিল্টিং রিভার, ডিগ্রেডিং রিভার scouring। When the reservoir is full, the maximum compressive force in a gravity dam is produced। যখন ফুল থাকে তখন কি হয়? at the toe, আর যখন পুরো খালি থাকে at the heel। দুটো কন্ডিশন হয়।
রিজার্ভার এমটি কন্ডিশনে থাকলে কম্প্রেসিভ ফোর্স হিলে অ্যাক্ট করে, আর যদি রিজার্ভার ফুল কন্ডিশন এমটি কন্ডিশনে হিলে আর যদি ফুল কন্ডিশনে হয় তখন সেটা টো। দেখো তারপরের কোশ্চেনটা দেখো, সার্ভে হুইচ আর ক্যারিড আউট টু depict mountain, river, water bodies, wooded areas and other cultural details are known as, এটা কি টোপোগ্রাফিক্যাল সার্ভে, মানে ন্যাচারাল আর ম্যান মেড ফিচার্স যাতে ইন্ডিকেট করে সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল সার্ভে। ন্যাচারাল আর ম্যান মেড ফিচার্স, টোপোগ্রাফিক্যাল সার্ভে। ইঞ্জিনিয়ারিং সার্ভে কি, ড্রয়িং অফ প্রজেক্ট ইনভলভিং রোডে রেলওয়ে ড্রয়িং করতে গেলে। ক্যাডাস্ট্রাল সার্ভে বাউন্ডারি প্রপার্টি লাইন। জিওলজিক্যাল সার্ভে মিনারেল ফল্ট ফোল্ড। আর্কিওলজিক্যাল সার্ভে কি এনসিয়েন্ট ফিচার। জিওগ্রাফিক্যাল সার্ভে আর্থ ক্রাস্টের স্ট্রাটা স্টাডি করার জন্য জিওগ্রাফিক্যাল সার্ভে। মিলিটারি সার্ভে কি, কমিউনিকেশন বিটুইন রোড রেলওয়ে এয়ারপোর্ট অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ কান্ট্রি, সেটার জন্য কি হয়, মিলিটারি সার্ভে দরকার হয়। তারপরেরটা দেখো, ফর দ্য ডিজাইন অফ সিম্পলি সাপোর্টেড টি বিম রেশিও অফ দ্য এফেক্টিভ স্প্যান টু ওভারঅল ডেপথ অফ দ্য বিম ইজ লিমিটেড টু। ক্যান্টিলিভারের জন্য কি হয় 7, সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে 20 আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে 27, তাহলে এটা 20 হবে 20। দেখো ক্যান্টিলিভারের জন্য আপ টু 10 মিটার স্প্যান হলে 7, সিম্পলি সাপোর্টেড হলে 20, কন্টিনিউয়াস হলে 26। যদি 10 মিটার পেরিয়ে যায় তখন একটা ফ্যাক্টর অ্যাড হয় 10 বাই স্প্যান। ক্যান্টিলিভারের ক্ষেত্রে কিছু হয় না, 20 ইন্টু 10 বাই স্প্যান 26 ইন্টু 10 বাই স্প্যান। আর অ্যাপ্লাইড মডিফিকেশন ফ্যাক্টর আপ টু 10 মিটার স্প্যান, মডিফিকেশন ফ্যাক্টর যদি অ্যাড হয় কেসি ইন্টু কেটি অ্যাড করতে হবে। আর গ্রেটার দেন 10 মিটার স্প্যানের জন্য এটাতে কিছু এই সিম্পল মডিফিকেশন ফ্যাক্টর দুটো অ্যাড হবে আর এর সাথে 10 বাই স্প্যান অ্যাড হয়ে যাবে, গুণ করতে হবে, ফ্যাক্টরটা গুণ করতে হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো, the maximum diameter of a bar used in reeb slab, a reeb slab ম্যাক্সিমাম ডায়ামিটার কত ইউজ করা হয়, ম্যাক্সিমাম ডায়ামিটার 22 mm ইউজ করা হয়। এর টপিং এর থিকনেসটা কত হয় 5 to 8 সেন্টিমিটার হয়। নমিনাল কভার মিনিমাম 20 ইউজ করা হয়। এইটা কি রিবের থিকনেস কত হয় মিনিমাম গ্রেটার দেন 65, গ্রেটার দেন ইকুয়াল। এই জিনিসগুলো মনে রাখতে হবে রিব স্ল্যাবের। দেখো রিব স্ল্যাব, এটা হচ্ছে রিব, এটা কত হয়, রিবের থিকনেস মিনিমাম 65, নমিনাল কভার কত বলেছি 20, টপিং কত 5 থেকে 8 সেন্টিমিটার, ম্যাক্সিমাম আবার 22, thickness of rib minimum 65, overall depth shall not exceed 4 times of the breadth of the slab। এগুলো প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দেখো তারপরের কোশ্চেনটা দেখো, the opening provided in sloping roof with its top parallel to the road surface is called, এটা কি স্কাইলাইট উইন্ডো। স্লোপিং সারফেসে যে উইন্ডো সেটা স্কাইলাইট উইন্ডো। দেখো স্লোপিং সারফেস এটা স্কাইলাইট উইন্ডো। কেসমেন্ট উইন্ডো যেটা দরজার পাল্লার মতো খোলে সেটা হচ্ছে কেসমেন্ট উইন্ডো। গ্যাবেল উইন্ডো কি, গ্যাবেল এন্ড রূপে যেটা, এটা গ্যাবেল এন্ডের যেটা রূপে প্রোভাইড করা হয় সেটা হচ্ছে গ্যাবেল উইন্ডো। বে উইন্ডো কি, আউটসাইডে যেটা এক্সপোজ থাকে এক্সটার্নাল ওয়াল। প্রজেক্টেড যেটা থাকে সেটা বে উইন্ডো, দেখো প্রজেক্টেড আছে বে উইন্ডো। স্কাইলাইট উইন্ডো স্লোপিং সারফেসে যেটা পিচ রূপ স্লোপিং সারফেসে। ডরমার উইন্ডো ভার্টিক্যাল উইন্ডো বিল্ড ইন্টু স্লোপিং সাইড অফ এ পিচ রুফ, ডরমার উইন্ডো।
ক্লিয়ার স্টোরি উইন্ডো কি? যেটা রুপের নিচে, রুমের মধ্যে রুপের নিচ বরাবর যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ক্লিয়ার স্টোরি উইন্ডো। সবগুলোই পিকচারে দেখানো আছে, ভালো করে দেখে নেবে, একটা না একটা চলে আসে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনই দেওয়া হয়েছে, যেখান থেকে অনেকগুলো করে পয়েন্ট ডিসকাশন করে দেওয়া হয়েছে একসাথে। The step structure provided for lateral support of a structure is, স্টেপ স্ট্রাকচার যেটা ল্যাটারাল সাপোর্টের জন্য ইউজ করা হয় স্ট্রাকচারে, সেটাকে কি বলে? বাট্রেস বলে। বি, এই যে বাট্রেস হচ্ছে এটা, যেটা সাপোর্ট, এটা হচ্ছে বাট্রেস। ল্যাটারাল সাপোর্ট যেটা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে বাট্রেস। তারপরের কোশ্চেনটা দেখবো, দ্য প্রসেস অফ মেকিং দ্য ব্যাকগ্রাউন্ড রাফ, প্লাস্টার করার আগে যে ব্যাকগ্রাউন্ড রাফ করা হয় তাকে কি বলে? হ্যাকিং বলে। ডি, দেখো এর মধ্যে হ্যাকিং এর পিকচার আমি দিয়ে দিয়েছি। আইএস কোড কত প্লাস্টারিং এর? 1661। প্লাস্টার কিসে মেজার করা হয়? মিটার স্কোয়ারে। জেনারেল থিকনেস কি ধরা হয়? 12 mm। এতে কি হয়? ফার্স্ট কোড, সেকেন্ড কোড, থার্ড কোড। ফার্স্ট কোডকে রেন্ডারিং কোড বা আন্ডার কোড বলে, সেকেন্ড কোডকে ফ্লোটিং কোড, থার্ড কোডকে ফাইনাল কোড, ফিনিশিং কোড বা সেটিং কোড বলা হয়। দেখো প্রথম কোডটা কি জন্য করা হয়? সারফেস আনইভেননেস টাকে দূর করার জন্য। থিকনেস 10 থেকে 15। সেকেন্ড কোডের থিকনেস 3 থেকে 8। ফাইনাল কোডটা কি? স্মুথ সারফেস প্রোভাইড করে, থিকনেস 2 থেকে 3 mm। প্লাস্টারিং যদি সিঙ্গেল কোটে করা হয় থিকনেস রেঞ্জ 6 to 12 mm। আর কি ইউনিফর্ম থিকনেস, প্লাস্টারের ইউনিফর্ম থিকনেস প্রোভাইড করার জন্য আমরা মাঝে মধ্যে দেখবে বুল মার্ক ইউজ করি, এটা পরে পরীক্ষায় ইম্পর্টেন্ট খুবই। আর পারগেটিং কি? ইজ এ ডেকোরেটিভ অর ওয়াটারপ্রুফিং প্লাস্টার, প্লাস্টারেরই একটা আলাদা নাম পারগেটিং বলে, এটাও এসএসসি তে পড়েছিল। দ্য প্রসেস অফ মেকিং দ্য ব্যাকগ্রাউন্ড রাফ বিফোর প্লাস্টারিং ইজ কল্ড কি? হ্যাকিং। দেখতে পাচ্ছ প্রতিটা কোশ্চেনের মধ্যে কতগুলো করে বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছি অ্যান্সারে, যেগুলো থেকে আলাদা অনেক কোশ্চেন জেনারেট হতে পারে। তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, এগুলো পড়তে পারো, দেখে নিতে পারো। তারপরের কোশ্চেনটা দেখো, while designing a stair the product of rise and going is approximately kept, এটা যদি mm স্কোয়ারে দেখো তাহলে 40,000 থেকে 41,000 mm স্কোয়ার হয়, যেটা এর 420 কাছাকাছি সেন্টিমিটার স্কোয়ারে করলে। এটা দেখো থাম্ব রুল আছে, থাম্ব রুল গুলো বলে দিচ্ছি। ট্রেড ইন্টু 2 ইন্টু রাইজার যদি করি 550 থেকে 600 মধ্যে আসে। শুধু ট্রেড ইন্টু রাইজার করলে 400 থেকে 450, যেটা আমরা 150-250 ধরি 400 হয়। আর যদি মাল্টিপিল করি তাহলে এটা স্কোয়ারে হয়। দেখো এখানে আমাদের পার্টস গুলো যদি দেখি, এটা হচ্ছে হ্যান্ডেল যেটা ধরে আমরা ওঠানামা করি, আর যেটা ফ্রন্টে একদম থাকে সেটা কি? নিউয়েল পোস্ট। আর যেটা ভার্টিক্যাল মেম্বার গুলো থাকে সেটা ব্লাস্টার বলা হয়। রাইজার, ট্রেড, ওয়াল স্ট্রিঞ্জার, এটা কম্পোনেন্ট গুলো থেকেও কোশ্চেন আসে, পড়ে নিও একটুখানি। তারপরের কোশ্চেন, হোয়াইল কম্প্যাক্টিং দ্য কংক্রিট অফ এ মেকানিক্যাল বাই এ মেকানিক্যাল ভাইব্রেটর দ্য স্লাম শুড নট এক্সিড, এটা আগেই বলে দিয়েছিলাম, ভাইব্রেটরের রেতে 5 সেন্টিমিটার হয়, 50 mm। দেখো পাওয়ার ডিভেন ভাইব্রেটর হলে লেস দেন 25 mm, হ্যান্ড ড্রিভেন হলে 25 থেকে 50, মেকানিক্যাল ভাইব্রেটর হলে 50, নর্মাল ভাইব্রেটর হলে 100। তারপরের কোশ্চেনটা দেখবো, 59, ফর এ ক্যান্টিলিভার of effective depth 0.5 the maximum span to satisfy vertical deflection limit, ক্যান্টিলিভারের ক্ষেত্রে স্প্যান বাই ডেপথ রেশিও কত? 7। স্প্যান বাই ডেপথ ইকুয়াল টু 7, তাহলে স্প্যান কত? 7 ইন্টু এফেক্টিভ ডেপথ বলে দিয়েছে 0.5, মানে 3.5, মানে সি, এটাই করে দিয়েছি এখানে। পরেরটা দেখো, ফর দ্য কনস্ট্রাকশন অফ সিমেন্ট কংক্রিট ফ্লোর ম্যাক্সিমাম পারমিসিবল সাইজ অফ এগ্রিগেট, ফ্লোরে ম্যাক্সিমাম পারমিসিবল 10 mm হয়। ডিপিসির ক্ষেত্রে কত হয়? ডিপিসির ক্ষেত্রেও 10 হয়। ফ্লোরে 10, ডিপিসিতে 10, মাস কংক্রিটের ম্যাক্সিমাম 40 mm, মোস্ট অফ দ্য আরসিসি ওয়ার্কে 20, কনজেস্টেড এরিয়া অফ রেনফোর্সমেন্ট হলে 10 mm হয়। প্লাম কংক্রিটের ক্ষেত্রে কত হয় তোমরা কমেন্ট করে বলবে।
সেপারেশন অফ কোর্স অ্যাগ্রিগেট ফ্রম ওয়াটার ডিউরিং ট্রান্সপোর্টেশন ইজ নোন অ্যাজ সেগ্রিগেশন বলে। ব্লিডিং কখন বলে? যখন ওয়াটারটা সারফেসে চলে আসে তখন ব্লিডিং বলে। সেপারেশন অফ কোর্স এগ্রিগেট ফ্রম ওয়াটার ডিউরিং ট্রান্সপোর্টেশন ইজ নোন অ্যাজ সেগ্রিগেশন। ব্লিডিং হচ্ছে টেন্ডেন্সি অফ ওয়াটার টু রাইজ টু দ্য সারফেস অফ দ্য ফ্রেশলি লেড কংক্রিট। এটা দেখো সেগ্রিগেশন হয়ে গেছে। কোর্স এগ্রিগেট গুলো পুরো বোঝা যাচ্ছে আলাদা করে। The shattering of a hall measuring 4 meter into 5 meter can be removed after, তো 7 দিনে হবে। বি সি হবে, সি 7 দিন। দেখো এটা নতুন অ্যামেন্ডমেন্টে আমাদের যেটা ওপিসির সাথে মিনারেল অ্যান্ড মিক্সচার অ্যাড হয়েছে তার একটা স্ট্রিপিং টাইমের আলাদা ভ্যালু আছে। ভার্টিক্যাল মেম্বার সাইড অফ দ্য বিম 16 থেকে 24 ঘন্টা। সফিট ফর্ম ওয়ার্ক টু স্ল্যাব, যেখানে প্রপটাকে রিফিক্স করা হবে সেটা হচ্ছে 3 দিন। আর এটা মিনারেল অ্যান্ড মিক্সচারের সাথে ইউজ করা হলে 7 দিন, মানে ফ্লাই অ্যাশ জিজিবিএস এর সাথে যদি কংক্রিটটা ইউজ করি তাহলে। সফিট ফর্ম ওয়ার্ক টু বিম, যেখানে প্রপটাকে আবার রিফিক্স করে দেওয়া হবে, 7 দিন, এটা হচ্ছে 10 দিন। প্রপ টু স্ল্যাব স্প্যান আপ টু 4.5 মিটারে 7 দিন, আর এখানে 10 দিন। আর স্প্যান ওভার 4.5 মিটার 14 দিন। আর হচ্ছে বিম, প্রপ টু বিম টু আর্চেস, তাহলে স্প্যান আপ টু 6 মিটার হলে 14 দিন। আর যদি ওভার হয় 6 মিটার থেকে তাহলে 21 দিন। এটা মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। তারপরেরটা দেখো, দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য রেশিও অফ ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ টু ফ্লেক্সারাল স্ট্রেংথ, এটা কত হয়? অর্ধেক হয়, হাফ। বি দেখো কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু কি হয় সব থেকে বেশি? সিলিন্ডারের স্ট্রেংথ কত হয়? 0.85% হয়, 0.8 হয়, 0.8 ইন্টু এফসিকে হয়, তাহলে ওর থেকে বেশি। ফ্লেক্সারাল স্ট্রেংথ এফসিআর সমান কি জানি? 0.7 ইন্টু রুট অফ এফসিকে। সিলিন্ডার স্ট্রেংথ ফ্লেক্সারাল স্ট্রেংথের থেকে বড়। স্প্লিট টেনসাইল স্ট্রেংথ তার থেকেও, ফ্লেক্সারাল স্ট্রেংথ স্প্লিট টেনসাইল স্ট্রেংথের থেকে বেশি, আবার ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের থেকে স্প্লিট টেনসাইল স্ট্রেংথ বেশি। এটা একটা আমি দিয়ে দিয়েছি, কোনটা বড় হয়ে থেকে তুমি করতে পারবে। ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ হাফ ইন্টু ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ কংক্রিট হয়। দেখো কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য কম্প্রেশন টেস্ট, ফ্লেক্সারাল স্ট্রেংথের জন্য 2.3 পয়েন্ট টেস্ট হয়। স্প্লিট টেনসাইল স্ট্রেংথের জন্য স্প্লিট টেনসাইল টেস্ট, ডাইরেক্ট টেনসাইলের জন্য ডাইরেক্ট টেনশন টেস্ট। এবার স্পেসিমেনের সাইজ কত হয়? এর জন্য 150 কত সাইজ এগ্রিগেট পর্যন্ত হয় সেটা আমাকে জানিও। আর 100 কিউব কখন ইউজ হয় সেটা কমেন্ট করবে। আর ফ্লেক্সারাল স্ট্রেংথের জন্য 150 ইন্টু 150 ইন্টু 700, এই 700 জায়গায় 500 ইউজ করা হয়, সেটা কখন হয় কমেন্ট করে বলবে। স্প্লিট টেনসাইল স্ট্রেংথের জন্য এত ডায়া এন্ড এত এর সিলিন্ডার ইউজ করা হয়, 150 আর 200 300 হাইট। ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের জন্য 150 ইন্টু 150 ইন্টু 700 বিম কাস্টিং করা হয়। মেশিন কি সিটিএম ইউটিএম এ হয়, সিটিএম ইউটিএম হয়, ইউটিএম এ হয়, ইউটিএম এ হয়। আর কম্প্রেসিভ স্ট্রেংথ কি এফসিকে দিয়ে ডিনোট করা হয়। ফ্লেক্সারাল স্ট্রেংথ 0.7 ইন্টু রুট ওভার এফসিকে, আর এটা কি 67% হয় ফ্লেক্সারাল স্ট্রেংথের। আর এটা কি অর্ধেক হয়, অর্ধেক। সবার মধ্যে রিলেশন বেরিয়ে যাবে একটা। দেখো তারপরের কোশ্চেন, an aggregate is said to be flaky if its least dimension is less than, least dimension মানে কি হয়? থিকনেসটা কখন? যখন 3/5 অফ দ্য মিন ডাইমেনশন। লেস দ্যান মানে লিস্ট ডাইমেনশন মানে পাসিং হবে, থিকনেস যখন হবে সেটা পাস করানো হবে থিকনেস গেজ দিয়ে। আর যদি ইলংগেটেড বলতো তখন তাহলে লেন্থ সেটা হচ্ছে রিটেন হতো, মানে সেই লেন্থের গেজের থেকে বড়, তখন সেটা 9/5 গ্রেটার দেন 9/5। এটা হচ্ছে দেখো ইলংগেশন গেজ, এই ভেতর দিয়ে পাস করানো হয় এগ্রিগেট গুলোকে। 200 ইচ ফ্র্যাকশন অফ স্যাম্পেল নেওয়া হয়, এবারে সেটাকে সিভ করে নেওয়া হয়। প্রতিটা সিভে যতটা পরিমাণ রিটেন হলো সেটাকে পার্টিকুলার এখানে সাইজ দেওয়া থাকে, ওই সাইজের মধ্যে যখন আমি ফ্ল্যাকিনেস গেজ চেক করব তখন সেটাকে পাস করাতে হবে। আর যখন আমি ইলংগেশন গেজ করব তখন সেটা কোনটা আটকাচ্ছে এর ভেতরে সেটা দেখতে হবে।
সেই জন্যই বলেছে যেটা পাস করাবো মানে সেটা লেস দেন হবে, লেস দেন 3/5 or 0.6 অফ দেয়ার মিন ডাইমেনশন। আর যেটা হচ্ছে রিটেন হবে ইলংগেশন গেজে, সেটা গ্রেটার দেন হতে হবে সাইজ 9/5 or 1/1.8 টাইমস মিন ডাইমেনশনের। আর এই টেস্টটা 6.3 mm সাইজ এগ্রিগেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। 6.3 mm সাইজের থেকে বড় হলেই অ্যাপ্লিকেবল হবে। তারপরেরটা দেখো, এয়ার ভালভস আর জেনারেলি প্রোভাইডেড ইন প্রেসার পাইপস অফ ওয়াটার সাপ্লাই। কোথায় ইউজ করা হয় এয়ার ভালভ? সব থেকে সাবমিট পয়েন্টে ইউজ করা হয়। দেখো, স্লুইস ভালভ, গেট ভালভ বা শার্ট টপ ভালভ, এটা কি ফ্লোটাকে রেগুলেট করতে কাজে লাগে। এয়ার ভালভ কোথায়? এয়ার রিলিজ ভালভ হয় এটা। এটা কোথায়? সাবমিট পয়েন্ট ইউজ করা হয়। দেখো, এয়ার রিলিজ ভালভ সাবমিট পয়েন্ট ইউজ করা হয়। চেক ভালভ কি করে? চেক ভালভ ওয়াটারটাকে একটা ডাইরেকশনে ফ্লো করায়, ব্যাকওয়ার্ড ফ্লো নট পসিবল। স্কাউর অর ব্লো ভালভ অর ড্রেন ভালভ, এটা দিয়ে কি করা হয়? স্যান্ড সিল যেগুলো জমে যায় সেটা রিমুভ করা হয়। এটা কোথায়? লোয়ার পয়েন্টে থাকে, তবেই রিমুভ করতে পারবো লোয়ার পয়েন্টে, বা ডেড এন্ডে থাকে। প্রেসার রিলিফ ভালভ কোথায় হয়? ওয়াটার হ্যামার প্রেসার যেখানে আসে সেটাকে রেগুলেট করার জন্য প্রেসার রিলিফ ভালভ বা কাট অফ ভালভ আর সেফটি ভালভ ইউজ করা হয়। ভালভ থেকেও কোশ্চেন খুবই আসে, এগুলো জানতে হবে। এটা আমাদের দেখো 65 লাস্ট কোশ্চেন ছিল। প্রতিটা সেশনে 65 করেই কোশ্চেন থাকবে। পরের সেশনগুলোতে আরো 65 করে আলাদা ভালো কোশ্চেনের সিরিজ নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের নির্মাণ সহায়কের জন্য প্রথম এমসিকিউ সিরিজের প্রথম লেকচার ছিল। পরের সেটগুলো খুব তাড়াতাড়ি আসবে। সবাই অন্তত সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাও বলো। চলো, থ্যাংক ইউ। আজকের জন্য এতটুকুই, আবার পরে দেখা হচ্ছে।